শুভ সন্ধ্যা। বৃহস্পতিবার সন্ধ্যায় আপনাদের সবাইকে স্বাগতম। আমি ফয়সাল। বাংলা ভিউতে আপনারা দেখছেন সিলেটের সৃষ্টিশীল মানুষ এবং সাংগঠনিক ব্যক্তিত্বদের নিয়ে আমরা বৃহস্পতিবারের সন্ধ্যার পর্বটি সাজিয়ে থাকি। আজ আমার সাথে উপস্থিত আছেন ডাক্তার শুভ তালুকদার, উপদেষ্টা এবং সাবেক সাধারণ সম্পাদক, মেডিসিন ক্লাব, আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ ইউনিট এবং নাজমুল নাবিল বিভাগীয় সমন্বয়ক, ইংলিশ অলিম্পিয়াড। আপনাদের দুজনকেই স্বাগতম আমাদের বৃহস্পতিবারের সন্ধ্যা। কেমন আছেন? ভালো। আপনি কেমন আছেন? আমিও ভালো। আসলে সৃষ্টিশীল এবং ভালো মানুষদের পাশে থাকলে আমার ভালোই লাগে। আর এই চমৎকার দুজন একদম হাস্যোজ্জ্বল এবং আপনাদের সম্পর্কে আমি জানি আপনারা কতটুকু ভালো এবং আপনারা কতটুকু কাজ করে যাচ্ছেন, কাজের মানুষ। তাদের পাশে থাকলে আরো ভালো লাগে। রিসেন্টলি কি কাজ করছেন? নাজমুল নাবিলকে দিয়ে প্রথমে শুরু করি। আসলে সংগঠন নিয়ে কাজ করি পড়াশোনার পাশাপাশি। আমি আসলে পড়াশোনা নিয়ে বেশি ব্যস্ত হওয়ার চেষ্টা করছি। সমস্যা কোনো সমস্যা নেই। তো এখন যেটা নিয়ে কাজ করি সেটা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড। আমি একটা ডিভিশনের দায়িত্বে আছি। এই ডিভিশনে কাজ করছি সিলেট বিভাগ থেকে নিয়ে। তো মোটামুটি প্রায় আমাদের 200 অ্যাম্বাসেডার আছে, অ্যাম্বাসেডার। তাদেরকে আমি বিভিন্ন গাইডলাইনের মাধ্যমে একটা ইংলিশ অলিম্পিয়াড মূলত কি নিয়ে কাজ করে? ইংরেজি ভাষার চর্চাটার জায়গায় নিয়ে তো কাজ করেন আপনারা, তাই না? হ্যাঁ, ইংরেজি ভাষার চর্চা এবং একটা প্রতিযোগিতা, যাতে ইংরেজিটা ভালো মতো শেখা হয় এবং সেটা তৃণমূল থেকে আসে স্কুল কলেজের বাচ্চাদের নিয়ে। এবং আমাদের সামনে যে প্রোগ্রামটা হচ্ছে ইংলিশ অলিম্পিয়াড থিয়েটার রাউন্ড, ওখানে যেই কম্পিটিশনটা হবে সেটা হচ্ছে যে স্পিকিংয়ের উপর, লিসনিংয়ের উপর। আমরা সবসময় অনেকগুলো স্কিল নিয়ে কাজ করি, 4টা মডিউল নিয়ে কাজ করছি। সো আমাদের থিয়েটার রাউন্ডে যেটা হবে সেটা হচ্ছে স্পিকিং, লিসনিং, অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি, স্পেলিং অ্যান্ড আরেকটা হচ্ছে আরেকটা আছে আমি যাই হোক। ওকে যাই হোক নাবিল, আমরা বাঙালি, বাংলা আমাদের মাতৃভাষা। এই ভাষাটা বাদ দিয়ে আমরা আরেকটি ভাষা নিয়ে কাজ করছি। আপনার কি মনে হয় বাঙালি যে ছাত্রছাত্রীরা তারা কি কতটুকু স্কিল হচ্ছে এই ভাষাটা নিয়ে? কি কেমন কাজ করছে? দেখুন, আমরা আসলে বাংলা ভাষাটাই বা কতটুকু চর্চা করছি সেটাও একটা প্রশ্নের বিষয়। যে আমরা বাংলা ভাষাটা কতটুকু ভালো করে শিখছি সেটাও একটা প্রশ্নে থেকে যায়। তারপরে বলি যে আসলে ল্যাঙ্গুয়েজ শেখার কোনো অল্টারনেটিভ নেই, ভাষা শেখার কোনো আসলে কোনো বিকল্প নেই। আপনাকে যদি আসলে একজন গ্লোবাল সিটিজেন হিসেবে চিন্তা করেন নিজেকে, অবভিয়াসলি আপনাকে দুইটা ভাষা আমাকে আইডিয়া থাকতে হবে, ধারণা থাকতে হবে এবং আপনি অবভিয়াসলি ওই ভাষাতে মানে দক্ষ থাকতে হবে। কারণ হচ্ছে ইংরেজি একটা আন্তর্জাতিক ভাষা এবং আপনি যেখানেই যান না কেন, যে অর্গানাইজেশনে কাজ করেন না কেন, আপনার ইংরেজি লাগবেই। সো এখানে আমরা বাংলার পাশাপাশি আমরা অবশ্যই ইংরেজি চর্চাটা আমি মনে করি যে দরকার। এটা ঠিক, মানে এখন আর আমরা ওই জায়গাটাতে নাই শুধুমাত্র আমরা দেশ নিয়ে পড়ে থাকবো, শুধুমাত্র আমাদের ভাষা, শুধুমাত্র আমাদের সংস্কৃতি নিয়ে পড়ে থাকবো। এখন একটা যুগ এসেছে যে পৃথিবীর সব জায়গায় যেতে হচ্ছে, সব জায়গায় মানুষের সাথে মিশতে হচ্ছে। এবং বাংলাদেশের মানুষটা কিন্তু অনেক পজিটিভ সাইড। বাংলাদেশ মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণ হচ্ছে, বাইরে ভ্রমণ করতে অনেক বেশি স্বাচ্ছন্দ্য, কারণ মানুষজন এখন অনেক স্বচ্ছন্দ। কেউ কাঁটাতারের বেলায় কেউ আটকে নেই। শুধু বাইরে গেলে যে প্রয়োজন, আমার মনে হয় আমার সাথে একমত এখানে যে আমাদের দেশের ভিতরেও বিভিন্ন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন কাজ করছে, সেখানেও আমাদের দেশের মানুষরা কাজ করতেছে। তো সেখানেও কিন্তু আমার ভাষা বাংলাটা এখানে চালু না। সেখানে আমাদের দেশে বিভিন্ন দেশের মানুষের সাথে আমার কাজ করতে হচ্ছে, কথা বলতে হচ্ছে। সম্প্রতি রোহিঙ্গারা যেখানে আসছে, সেখানে অনেক বিদেশ থেকে, বিভিন্ন দেশ থেকে আমাদের অনেক ওয়ার্কার আসছে। সেক্ষেত্রে আমাকে ইংলিশ ছাড়া কিন্তু আমার সেখানে অল্টারনেটিভ আর কোনো ব্যবস্থা নেই। অবশ্যই আমরা এটা জানি যে যত বেশি জানে সে তত বেশি শক্তিশালী। এখন আর কেউ মানে বল দিয়ে শক্তিশালী নির্ধারণ করা হয় না। একটা জিনিস অ্যাড করতে চাই, সেটা হচ্ছে এই 21st সেঞ্চুরি যে স্কিল, এর মধ্যে ফার্স্ট স্কিল হচ্ছে আপনার কমিউনিকেশন স্কিল। সো কমিউনিকেশন স্কিলের জন্য ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ ল্যাঙ্গুয়েজ। সো আপনি যদি কমিউনিকেশন স্কিলে ভালো করতে চান, আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজে একটা দক্ষ থাকতে হবে, এটার কোনো বিকল্প নেই। তো ইংরেজি অবশ্যই সবার উপরে থাকবে, কারণ এটা সব থেকে বেশি ভাষাভাষী লোক ইংরেজি ভাষায় কথা বলছে এবং সব ধরনের অর্গানাইজেশন, ব্যক্তিগত অর্গানাইজেশন কাজ করছে, সবার বেসিক যে ল্যাঙ্গুয়েজ সেটাই হচ্ছে ইংরেজি। সো আমাদের ইংরেজির আসলে অবশ্যই দক্ষতা থাকা দরকার। শুভ, আপনি কি কাজ করলেন? আপনি জানি আপনি সদ্য গ্রাজুয়েট এবং ডাক্তার। শুভ আমরা বলতে পারছি, হ্যাঁ, মেডিকেল পাস করা ছাত্র। কি কাজ করলেন আপনার আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজে? প্রথমে বলি, আমি সদ্য 2018 সালে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করি, আমি এমবিবিএস কমপ্লিট করি। পরবর্তীতে আমি যে মেডিকেল কলেজে ছিলাম সেই হাসপাতালেই আমি 1 বছরের ইন্টার্নশিপ কমপ্লিট করলাম। বর্তমানে আমি সেখানে অনারারি মেডিকেল অফিসার হিসেবে রিসেন্টলি আমি যোগদান করেছি। আর
এই 6 বছর 6.5 বছর আমার এই মেডিকেল লাইফের সাথে জড়িত থাকার কারণে বিভিন্ন কাজের সুযোগ হয়েছে। এমনিতে তো আসলে চিকিৎসক হিসেবে আমাদের মনে হয় কাজ করার সুযোগটা মানে সাধারণভাবে যতটুকু কাজ করা যায় তার থেকে একটু হলেও একটু বেশি, এটা আমার ধারণা। কারণ আমরা একদম রুট লেভেলে মানুষের কাছে পৌঁছতে পারছি। আমি মেডিসিন ক্লাব নামে একটি সংগঠনের সাথে জড়িত। এটি একটি একাডেমিক কাম সোশ্যাল অর্গানাইজেশন, সারা বাংলাদেশের মেডিকেল স্টুডেন্টদের দিয়ে এটি পরিচালিত হয়। আমি প্রথম বর্ষে যখন গেলাম মেডিকেল কলেজে, যখন ভর্তি হলাম, তখন থেকে আমি মেডিসিন ক্লাব আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ ইউনিটের সাথে জড়িত। প্রথমে আমি জেনারেল মেম্বার ছিলাম, পরবর্তীতে আমি অর্গানাইজিং সেক্রেটারি হই এবং 2015 সেশনে আমি জেনারেল সেক্রেটারি হই সেই সংগঠনে। তো সংগঠনের সাথে জড়িত প্রায় আজ 6 থেকে 6.5 বছর। বর্তমানে আমি উপদেষ্টা হিসেবে আছি। তো এই সংগঠনের কাজ বলতে গেলে আসলে অনেক কিছু বলার সুযোগ থাকে, আমি চেষ্টা করছি একদম সংক্ষেপে কিছু বলি। বেসিক্যালি এটা 1981 সালে ময়মনসিংহ মেডিকেল কলেজের কিছু বড় ভাই আমাদের মেডিকেল স্টুডেন্ট, ওনারা একসাথে বসে একাডেমিক পারপাসে বেসিক্যালি ওনারা একটা সংগঠনের চাহিদা অনুভব করেন, সেখান থেকে জন্ম নেয় মেডিসিন ক্লাব। পরবর্তীতে ওনারা অনুধাবন করলেন যে এই আমাদের একাডেমিক পারপাসের পাশাপাশি আমাদের কিছু সামাজিক দায়বদ্ধতা থেকে যায় মেডিকেল স্টুডেন্ট হিসেবে। যখন দেখছেন যে বিভিন্ন রোগীরা রক্ত পাচ্ছে না বা বিভিন্ন ওষুধপত্র পাচ্ছে না দরিদ্র রোগীরা, সেক্ষেত্রে ওনারা চিন্তা করলেন যে আমরা একসাথে যদি কোনো কাজ করি, একটা সংগঠন করি, সেটা আরও ফলপ্রসূ হবে। সেখান থেকে আসলে মেডিসিন ক্লাবের জন্য পরবর্তীতে বাংলাদেশের বিভিন্ন সরকারি মেডিকেল কলেজ, বেসরকারি মেডিকেল কলেজে মেডিসিন ক্লাবের বিভিন্ন শাখা সৃষ্টি হয়। সেই হিসেবে আমাদের এখানে সৃষ্টি হয় মেডিসিন ক্লাব। এটার প্রথম কাজ হচ্ছে আপনার রক্তদান নিয়ে কাজ বা রক্তদান নিয়ে সচেতনতা তৈরি করা বিভিন্ন জায়গায়। আমরা রেগুলার ব্লাড ডোনেট করি এবং সেটা এক্সচেঞ্জের মাধ্যমে সার্কুলেট করি আমরা। মানে হচ্ছে ধরেন আপনার কোনো এক গ্রুপের রক্তের প্রয়োজন হয়, তখন আমরা আপনাকে সেই গ্রুপের রক্তটা দিব, তার বিনিময়ে আপনি যে কোনো গ্রুপের এক ব্যাগ রক্ত আমাদেরকে দান করবেন, এক্সচেঞ্জ। এবং সেটি তখন আমরা অন্য আরেকজন যার রক্তের প্রয়োজন হয় তাকে আমরা সেটি দান করবো, তার সাথে আবার এক্সচেঞ্জের মাধ্যমে। এইভাবে আমরা জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করছি। বিভিন্ন মানুষ আমাদেরকে ব্লাড দিচ্ছে, আমরা নিচ্ছি, আবার আমরা তাদেরকে ব্লাড দিচ্ছি। এটা হচ্ছে মেইন কাজ আমাদের সংগঠনের। এছাড়াও ব্লাড গ্রুপিং প্রোগ্রাম পরিচালনা করি আমরা বিভিন্ন স্কুল কলেজে, কারণ আমরা জানি সবাই যে ব্লাড গ্রুপটা জেনে নেওয়া দরকার সময় লাগে। তো এছাড়াও বিভিন্ন শীত বস্ত্র বিতরণী প্রোগ্রাম, আমাদের ইউনিটের একটা স্পেশাল প্রজেক্ট ছিল। আমরা চেষ্টা করতাম খুব ছোট পরিসরে হলো আমরা বছরে 2 জন মেধাবী দরিদ্র শিক্ষার্থীকে আমরা শিক্ষা উপকরণ দিয়ে সাহায্য করার চেষ্টা করতাম। এটা আমাদের ইউনিট থেকে আমরা চালু করেছি। এছাড়া বিভিন্ন এতিমখানায় বা বিভিন্ন মাদ্রাসায় আমরা চেষ্টা করতাম বছরে ঈদে তাদেরকে কিছু উপহার দেওয়া বা তাদেরকে একবেলা যাই পারি একটু খাওয়ানো, এই ধরনের বিভিন্ন প্রোগ্রাম বা যে কোনো সামাজিক কাজে আমরা সোশ্যাল অর্গানাইজেশন, একাডেমিক কাম সোশ্যাল অর্গানাইজেশন। মানে আপনাদের পড়াশোনা যা করছেন, যা শিখছেন, সেটা আপনারা ওই সংগঠনের মাধ্যমে মানে জনসাধারণের সাথে কাছে অ্যাপ্লাই করছেন, তাই তো? আচ্ছা শুভ, আপনি তো মানে আব্দুল মালিক মেডিকেল কলেজ হাসপাতাল তো এটা নোয়াখালীতে, আপনি সিলেটের সন্তান। তো সিলেটে এর আগে আপনার স্কুল কলেজ কোথায়? আমি এসএসসি পাস করেছি সিলেট পুলিশ হাই স্কুল থেকে, আর এইচএসসি পাস করেছি সিলেট এমসি কলেজ। তো ওই ওখানে মেডিকেলে যাওয়ার আগে আপনি সিলেটে কোনো সংগঠনে যুক্ত ছিলেন? হ্যাঁ, আমি যখন কলেজ লাইফে ছিলাম সিলেট এমসি কলেজে পড়া অবস্থায় আমি সিলেট প্রথম আলো বন্ধু সভার সাথে জড়িত ছিলাম। সেখানে আমি 2011-12 সেশনে শিক্ষা ও পাঠাগার সম্পাদক ছিলাম। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, এই মুহূর্তে সিলেট বন্ধু সভা অফিসে যে লাইব্রেরিটি আছে, সেই লাইব্রেরিটা আসলে শুরু হয়েছিল আমার হাতে। বাহ বাহ বাহ, অনেক ভালো, খুবই ভালো। আমরা আসলে মানে এই অনুষ্ঠানটা এই জন্য স্পেশাল যে আমরা সব অদ্ভুত সব ভালো মানুষদেরকে আমরা এই অনুষ্ঠানে পাই, যারা চমৎকার সব কাজ করে যাচ্ছেন সমাজের জন্য, আমাদের দেশটার জন্য কাজ করে যাচ্ছেন। এই যে দুজন ক্রিয়েটিভ মানুষকে আমরা আজকে পেলাম, খুব ভালো লাগছে তাদের সাথে আড্ডা দিয়ে। নাবিল, আপনি কোথায় পড়াশোনা করছেন? ইঞ্জিনিয়ারিং করেছেন, পড়াশোনা করছেন। বা এটা তো আসলে চমৎকার, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার আমাদের হয়নি, তবে ইনশাআল্লাহ হয়ে যাবে। যাই হোক, তবুও তো আপনি একটা মানে ভালো প্রফেশন হবে এরকম আমরা মনে করি। ডাক্তার এবং ইঞ্জিনিয়ার ভালো প্রফেশন মনে করি, এটা সোসাইটির জন্য ভালো। প্রফেশনটাকে ক্লাস করা উচিত না, যে যেখানে কাজ করে তার বেস্টটা দিতে পারে, প্রফেশন ডাজন্ট ম্যাটার। খুব ভালো বলেছেন। তো আপনার পড়াশোনার কি ক্ষতি হচ্ছে না? আপনি এই যে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হচ্ছেন, বিভিন্ন কাজে যুক্ত হচ্ছেন। সংগঠনে কাজ করা আমার একটা প্যাশন। আমি আসলে নিজের সেলফ ডেভেলপমেন্টে বিশ্বাসী। আমি সবসময় নিজের ডেভেলপমেন্ট পাশাপাশি হচ্ছে নিজের ডেভেলপমেন্টটাকে
ইমপ্লিমেন্ট করার জন্য, এক জায়গায় বাস্তবায়ন করার জন্য আমি বিভিন্ন সংগঠনের কাজ করি। তো এটা আমাকে অনেক বেশি হেল্প করছে যে আমি যাতে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে উঠতে পারি বা আমার যে স্কিলগুলো আছে সেগুলো ডেভেলপ করতে পারি। কারণ আমি একটা জিনিস বিশ্বাস করি দিন শেষে, যে সেটা হচ্ছে আপনি যদি স্কিল না হন বা একজন দক্ষ মানুষ না হন, আসলে আপনার যেই প্রফেশনেই থাকুক না কেন আপনার ঘাটতি থেকেই যাবে। So আমি চাচ্ছি যে না, আমার প্রফেশন যাই হোক, আই নিড টু হ্যাভ সাম স্কিলস, আমার কিছু স্কিলস থাকা দরকার। প্রিয় দর্শক, বুঝতেই পারছেন আসলে আজকালকার তরুণদের চিন্তা ভাবনাগুলো কতটুকু আধুনিক। তারা শুধুমাত্র বুকিশ নলেজে পড়ে থাকতে চায় না, ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করে শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং এর বই নিয়ে পড়ে থাকতে চায় না, মেডিকেল কলেজে পড়াশোনা করে শুধুমাত্র গাদা গাদা মোটা বই নিয়ে পড়ে থাকতে চায় না। তারা সোসাইটির জন্য কাজ করছে, নিজেদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কাজ করছে। আপনি কি আরো কোনো সংগঠনের সাথে যুক্ত আছেন? অলিম্পিয়াড আমি আসলে অনেকগুলো সংগঠনের সাথে কাজ শুনি, করি, আমরা গল্প অভিজ্ঞতা করি। হয়েছে। Okay. তার মধ্যে কিছু স্পেসিফিক সংগঠনের কথা না বলি না, সেটা হচ্ছে আমি স্কুল থেকে স্কাউটিং করি। বাহ। স্কাউটিং থেকে আমার আসলে যাত্রা শুরু। আমি স্পোর্টস পার্সন, আমি আসলে স্কুল কলেজে আমাদের সবাই খেলাধুলার জন্য বেশি চিত্ত লাভ খুব বেশি। কি খেলা পছন্দ বেশি? আমি খেলতে? ক্রিকেট, ফুটবল দুটোই খেলতাম, মানে সিজনাল খেলা। ওটা কোনো এক্সপার্টাইজের বিষয় না, তবে আমি দুটোতেই একসময় ক্যাপ্টেন ছিলাম। ও স্কুলে আমি আচ্ছা ক্যাপ্টেন আচ্ছা, ছিলাম। বাহ বাহ বাহ। তো আস্তে আস্তে সেটা আবার আমি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত হওয়ার চেষ্টা করি। কলেজের পরে, কলেজে থাকতে খেলাধুলা নিয়ে বেশি ব্যস্ত ছিলাম। কলেজের পরে হচ্ছে আমি ডিবেটের সংগঠনের সাথে ছিলাম, বিতর্কের সাথে। বিতর্ক যতবারই করেছি সববারই হেরেছি। হার জিত একটা বিষয় না, কিন্তু আপনি ডিবেটের যে অংশ নিয়েছেন, ডিবেট এটা একটা সাহসের বিষয়। সাংগঠনিক যে কাজগুলো সেগুলোতে আমি অনেকটাই সফল বলা যায়। কারণ হচ্ছে ন্যাশনাল ডিবেট ফেডারেশন আমার সাথে কাজ করেছে এবং কিছু প্রোগ্রাম আমার আসলে ভয়েসটা একটু It's okay. সমস্যা নেই, এসির কারণে একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, বলছিলাম যে ন্যাশনাল ডিবেট ফেডারেশনের কাজ করেছি, তাদের অর্গানাইজেশনের কাজ করে আমি কিছু অর্গানাইজিং যে স্কিল আছে সেটা আমি অর্জন করার চেষ্টা করেছি এবং তাদের সাথে কাজ করতে এখন আসলে সময় দেওয়া অনেক কষ্ট হয়ে যায়, সব অর্গানাইজেশনে সময় দেওয়া যাচ্ছে না সমানভাবে। পাশাপাশি স্কাউটিং করছি, স্কাউটিং সেই ছোটোবেলা থেকেই বললাম। এখন আছি সিলেট ওপেন রিভার স্কাউটে সিনিয়র ডিপার্টমেন্ট হিসেবে। এখান থেকে আমার কিছু অর্জনও আছে, এখন আমি তাদের কাছে অনেক ঋণীও বলা যায়। প্লাস আমার অর্জনগুলো যদি শুনতে চাই। অর্জন আসলে বলা যায় যেটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্যুর আছে, একজন বাংলাদেশের প্রতিনিধিত্ব করা বাইরের দেশে, তাও নিজের পতাকাকে, মানে আপনি দেশের বাইরে গিয়েছেন একজন স্কাউটের প্রতিনিধি হিসেবে, কোন দেশে গিয়েছিলেন? বাংলাদেশের প্রতিনিধি হয়ে গিয়েছিলাম 2018 সালে ফিলিপাইন। বাহ বাহ, চমৎকার। নবম এশিয়া প্যাসিফিক রিজিয়নাল কনফারেন্স ছিল, তো স্কাউট কনফারেন্স। তো ওটাতে আমি বাংলাদেশের প্রতিনিধি হিসেবে গিয়েছিলাম, আমাদের সাথে আরও 10 জন ছিল, প্রায় একটা টিম গিয়েছিলাম। বাহ, চমৎকার। তো এটা একটা আমার একটা বিশাল বড় অ্যাচিভমেন্ট ছিল, বাংলাদেশের ফ্ল্যাগকে কোথাও গিয়ে রিপ্রেজেন্ট করা। তো আমার আসলে একটা ড্রিম ছিল, এটা ওয়ান অফ মাই ড্রিমস সিন্স মাই চাইল্ডহুড, যে আমি আসলে আমার দেশকে রিপ্রেজেন্ট করবো। সো আমি আমার জেলা থেকে প্রথমে যাই, যখন ন্যাশনাল হেডকোয়ার্টারে যাই তখন এখানে একটা ন্যাশনাল ইউথ ফোরাম হয়, সেখান থেকে আমাকে পাঠানো হয় ডেলিগেট হিসেবে। ওখানে আমি ভালো করেছি অনেক, আমি ভয়েস অফ দ্য ব্যবহার করি বাংলাদেশের মধ্যে, তারপর ওখান থেকে আমাকে একজন প্রতিনিধি হিসেবে পাঠানো হয়। তো এইরকম কিছু এক্সপেরিয়েন্স আমার লাইফে আছে। তো আমি মনে করি যে আসলে অনেক কিছু বাকি, এখনো কিছুই করিনি। অনেক আমি আসলে একজন চেঞ্জ মেকার না অবশ্যই, আপনি যা করেছেন সেটা তো আপনার বয়সে, এটা তো অনেক বেশি। আমার কাছে মনে হয় আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, তাহলে আরো বড় কিছু অর্জন আপনার জীবনে আছে। শুধু আপনার কাছে আমি জানতে চাই, নাবিলের কথা সূত্র ধরে, এই যে বয়সে আপনারা যে পড়াশোনা করছেন, এই বয়সে একটা ছাত্রের পড়াশোনার বাইরে সংগঠন করে আসছেন আপনারা, এটা একটা এই বয়সের ছেলেদের জন্য কতটুকু জরুরি সংগঠন করা? আমি মনে না, আপনি কি স্যাটিসফাইড সংগঠন করে? আমি একদমই স্যাটিসফাইড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি মনে করি যে আমি ভাই বোনই সাংগঠনিক। আচ্ছা, আমার ছোটবেলা থেকেই এই ধরনের কাজগুলো ভালো লাগতো, যখন আমি সুযোগ পেয়েছি সেটাই আমি লুপে নিয়েছি। ওকে। যখন আমি কলেজ লিখে আসলাম, যখন আমি বন্ধু সবার সাথে পরিচয় হলো, তার আগে আসলে ওইরকম সংগঠনের সাথে এত বেশি ইনভলভমেন্ট ছিল না। বন্ধু সভা তো বাংলাদেশের বড় একটি সংগঠনের একটি। হ্যাঁ, সেখান থেকেই আমার আসলে আমি মনে হয় ওইখান থেকে আমি অনেকটাই চেঞ্জড। আমি যে সুখ আগে ওরকম উপস্থাপন করতে পারতাম না আমার কথাগুলো মানুষের কাছে, ভালো করে কথা বলতে পারতাম না, কিন্তু সেখান থেকে আমি সেই যোগ্যতাটা অর্জন করছি। আমার কাছে মনে হচ্ছে যে আমি আসলে বন্ধু সভা এবং মেডিসিন ক্লাব দুই সংগঠনের প্রতি আমি আসলে ঋণী। এদিক থেকে আমি সংগঠনের যদি আবশ্যকতা বলেন, আমি দুইটা ভাগে বলতে পারি। একটা হচ্ছে নিজের জন্য, এটা একটু স্বার্থপর শোনা যেতে পারে, আরটা হচ্ছে সমাজের জন্য। নিজের জন্য কিভাবে? এই যে আমি বললাম যে আমার কথা বলার স্কিল, বা আমি যে একটু গতানুগতিক চিন্তা থেকে বের হয়ে একটু অনুভবে চিন্তা করা, আমার এই সৃজনশীলতা, আমার চিন্তা ভাবনা,
এটা ডেভেলপমেন্ট আমার মনে হয় সংগঠনে না আসলে খুব কষ্ট হয়। কারণ এখানে অনেকগুলা মানুষের সাথে পরিচয়, সংগঠন তো একা একা করা যায় না, অনেক মানুষ আছে এখানে, অনেক মানুষ আসে, তো তাদের সাথে পরিচয় হয়, বিভিন্ন মানসিকতার সাথে বিভিন্ন মানুষ অ্যাডাপ্ট করা, মানুষের সাথে কথাবার্তা বিভিন্ন বলা, পরিবেশ মেশা। অ্যাডাপ্ট করা, তারপর তাদের সাথে কথা বলা, এটা কিন্তু সংগঠন না করে যে ঘরে বসে থাকবে তার কিন্তু হবে না। না, আমি কিছু বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, আমি বলছিলাম হচ্ছে আমি আপনার সাথে একদম Strongly agreed. স্ট্রংলি এগ্রি করি। কারণ হচ্ছে এই আমার যে স্কিলগুলো সেগুলো আসলে আমি কোথায় ইমপ্লিমেন্ট করবো বা কোথায় বাস্তবায়ন করবো সেটার জন্য পারফেক্ট প্ল্যাটফর্ম হচ্ছে সংগঠন। আচ্ছা আচ্ছা। কারণ হচ্ছে আপনি যেটাই করেন না কেন সেই ক্রিয়েটিভিটি বা সেই আপনার যে প্রতিভা, হ্যাঁ, সেটা দেখানোর জায়গাটাই হচ্ছে সংগঠন। এবং সংগঠন সেখান থেকে আপনাকে ডিসকভার করছে এবং আপনাকে রিপ্রেজেন্ট করছে এবং আপনি সংগঠনকে তো একে অপরের জন্য আসলে চলে হচ্ছে, পরিবার হিসেবে কাজ করা হচ্ছে। তো আসলে সংগঠনগুলো অনেক জরুরি আমাদের লাইফে। কারণ হচ্ছে আমরা ওই যে সেলফ জন্য একটা কথা বলবো যে আমরা সেলফ ডেভেলপমেন্ট করছি। আসলে এই সেলফ ডেভেলপমেন্ট কি শুধু নিজের জন্য না, এই ডেভেলপমেন্টটা আমাকে একটা জায়গায় তো ইমপ্লিমেন্ট করতে হবে, কাজ করতে হবে। সো এই কাজ করার জন্য সংগঠনের কোনো বিকল্প নেই আমি মনে করছি। কারণ একসময় দেখা যায় যে আপনি সেলফ ডেভেলপ করছেন, কিন্তু এটা বাস্তবায়নের রাস্তাটা কোথায়? আসলে আপনি একটা জিনিসের স্কিল, এটা কোথায় আপনি করবেন? সঠিক হ্যাঁ, প্ল্যাটফর্মটা একটা প্ল্যাটফর্মটা পাওয়া দরকার। সো এই প্ল্যাটফর্মের জন্য সংগঠনের কোনো বিকল্প নেই। তবে হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে আপনি কী ধরনের সংগঠনের খেলে কাজ করছেন এবং কী ধরনের সংগঠন চুজ করছেন এবং আপনার ক্রিয়েটিভিটি কোন লেভেলের এবং আপনি কোন ধরনের সার্ভিসটা দিতে পারছেন সংগঠন একটা জঙ্গি সংগঠনের নামও শুনে থাকি। এটাই বলছিলাম। আমি এটাই বলছিলাম যে সংগঠন আসলে কী ধরনের, এটা কি আসলে কোনো এডুকেশন বেস নাকি সাংস্কৃতিক, কী ধরনের সংগঠন সেটা আপনার স্কিলের উপর ডিপেন্ড করছে আপনি কী ধরনের সংগঠন যুক্ত করতে যাচ্ছেন। এটা কিন্তু চয়েস করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সংস্কৃতির বিষয়টা যখন আসলো, আমরা কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে শুভকে চিনি অনেকদিন থেকে। আপনি তো সে- সাংস্কৃতিক মানুষ। সে নিজে কিন্তু ভালো শিল্পী, আমি জানি সে খুব ভালো গান গায়। শুভ ভালো শিল্পী যাই না, চেষ্টা করি টুকটাক করে। গানের শুরুটা কখন থেকে আপনার? গানের শুরু আসলে আমি স্কুলে ভর্তি হওয়ার আগে। ওরে একদম বাবা, ছোটবেলায়। বাসায় তাহলে সেই ফ্লেভারটা আছে আপনার পরিবারে? হ্যাঁ, কেউ আমার কি গানের বাসায় সাথে যুক্ত? আমার মা, আমার বড় দুই বোন, ওনারা সবাই গান করেন। আমার বাবা গান করেন না, কিন্তু অনেক বেশি উৎসাহ। বাহ, গান শিখেছেন কোথায়? ওই বাসা থেকেই শুরু। বাসা থেকে শুরু। বাসা থেকে শুরু। আমার বড় দুই বোন, ওনারা যখন রেওয়াজ করতেন, আমি তখনও মানে কথা বলা শিখছি বা সামথিং লাইক একদম ছোট বয়সে, তখন দেখে দেখে আমিও করতাম। তখন ওনারা দেখলো যে আমার গলায় সুর আছে, তারপরে তারা বসাতো হারমোনিয়াম, এভাবে শুরু। গান শুনলে কেমন হয়? একটা গান অবশ্যই আমরা শুনবো আজকে। গান তো আমরা শিল্পীকে পেয়েছি আজকে বৃহস্পতিবারের সন্ধ্যা, এবং এক সপ্তাহ আমরা খুবই ক্লান্ত ছিলাম। আজকে আমরা একটা রিল্যাক্সিং টাইম পার করছি। এই সময় যদি একটা গান না হয় তাতে হবেই না। শুভ, আমরা কি গানের গল্পটা আগে শুনবো নাকি গান আগে শুনবো? গান আমরা পরে করি। অবশ্যই। আচ্ছা, গল্পটা শেষ করি। কিন্তু সেখানে পরিবার থেকে শুরু। তখন আমি সুনামগঞ্জে ছিলাম, আমার মূল বাড়ি কিন্তু সুনামগঞ্জে। আচ্ছা, ও তাহলে সুনামগঞ্জে তো ভাবি সুর আজকেই। হ্যাঁ। সুনামগঞ্জে আমার কাছে মনে হয় সুনামগঞ্জের সব মানুষ গান জানে, সব মানুষ। আব্দুল করিম ম্যাম। হ্যাঁ, আমার কাছে মনে হয় প্রত্যেক ঘরে ঘরে সুনামগঞ্জে শিল্পী আছে। কারণ ওখানকার যে মানে ওইখানকার যে একটা ভৌগোলিক পরিবেশ, ওই পানির যে একটা পানির ঢেউয়ের সাথে সাথে মনে হয় সুর ভেসে আসে। হাওয়াইয়া। আর ভাটিয়ালি একটা সুর ভেসে আসে, তাই না? শুভ, হ্যাঁ, শুভ। হাসন রাজার বাড়ির পড়াশোনা। হ্যাঁ, আমরা হাসিমাত্রার গানই আজকে শুনবো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা। তো সেখানে স্পন্দন সাংস্কৃতিক সংগঠন নামে একটি সংগঠন ছিল, সেখানে আমাকে নিয়ে যাওয়া হয়। সেখানে আমি অনেকদিন গান শিখেছি। শ্রী প্রদীপ চন্দ্র, তারপরে হচ্ছে শ্রী দেবদাস চৌধুরী রঞ্জন, ওনাদের কাছে সুনামগঞ্জে থাকা অবস্থায় আমি গান শিখেছি। পরবর্তী 2003 সালে আমি সিলেটে চলে আসি পড়াশোনার জন্য, আমার ফ্যামিলি সহ। এখানে এসে পণ্ডিত রামকানাই দাস, ওনার কাছে আমি শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নিয়েছি। বাহ, পরবর্তীতে রবীন্দ্রসঙ্গীতের উপর শ্রী হরিমেশ বিজয় চৌধুরী, ওনার কাছে আমি শিখেছি। এই হচ্ছে আমার সঙ্গীত শেখার। এই যে শেখার পরে আপনার কোনো অর্জন সঙ্গীতের যদি আমাদের সাথে আমার দর্শকদের শেয়ার করতেন। অর্জন আছে, ছোটখাটো কিছু আছে। আচ্ছা, দেখি সেই অর্জনগুলোর গল্প শোনা যাক। আমি জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, এটা বাংলাদেশ টেলিভিশন আয়োজিত করে, নতুন করি 2002 সালে সর্বপ্রথম আমি অংশ নিই। সেখানে আমি ছড়া গানের তৃতীয় স্থান অর্জন করি বা সারা বাংলাদেশে। সারা বাংলাদেশ। বাহ, বাহ, বাহ। পরবর্তীতে একই প্রতিযোগিতা নতুন করি 2003 সালে আমি আবার অংশগ্রহণ করি। তখন আমি 3টা বিষয়ে দ্বিতীয় স্থান লাভ করি। বাহ। তারপরে 2004 সালে, তখন আমি আগে ছিলাম ক গ্রুপে, বাচ্চাদের তাতে, একটু বড় হয়ে গেছি। ক গ্রুপে চলে গেছি 1 মাসের জন্য। তখন বড়দের গ্রুপে আমি 4টা বিষয়ে অংশ নিই এবং 4টা বিষয়ে আমি প্রথম স্থান লাভ করি।
বাহ বাহ বাহ, সারা বাংলাদেশে শ্রেষ্ঠ শিশু শিল্পী হিসেবে নির্বাচিত হই এবং প্রেসিডেন্ট গোল্ড কাপ অর্জন করি। চমৎকার চমৎকার। এছাড়াও বাংলাদেশ একাডেমি আয়োজন করে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা, সেখানে আমি 4 বার স্বর্ণপদক পেয়েছি। এছাড়াও বিভিন্ন জাতীয় পুরস্কার আছে। এই যে অর্জন, এই অর্জনগুলো তো নিশ্চয়ই আপনার একটা ব্যক্তিগত স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমেই হয়েছে। হ্যাঁ, অবশ্যই। আপনার কি মনে হয় এই যে ব্যক্তিগত স্কিলগুলো যে ডেভেলপ হয় সেগুলো যখন আমি সাংগঠনিক জীবনে অ্যাপ্লাই করি, সেটা কি যারা ব্যক্তিগত জীবনে তাদের অর্জনগুলো নিয়ে বসে থাকে তাদের একরকম একটা জীবন, আর একটা জীবন আছে আমার একটা ডেভেলপমেন্ট আছে, এই ডেভেলপমেন্ট আমরা সবাইকে নিয়ে একসাথে করা, কোনটা বেশি ভালো? একসাথে কাজ করার কোনো বিকল্প নেই। হ্যাঁ, আমি একটা কাজ করি, আমি আমার নিজস্ব চিন্তাধারা আমাকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে, কিন্তু আমি যখন সেটা স্প্রেড করে দিচ্ছি বিভিন্ন মানুষের সাথে এবং ওদের কাছ থেকে আমি তাদের চিন্তাধারাগুলো আমার কাছে আসছে, তখন কিন্তু একসাথে অনেক মতবাদ, অনেক ধরনের থিঙ্কিং কিন্তু একসাথে জড়ো হচ্ছে এবং আমরা সবাই সবার কাছ থেকে শিখতে পারছি, যেটা আমি একা থাকলে আমার শিক্ষার গণ্ডিটা আরো সীমিত থাকে। আচ্ছা, এই যে একটা স্টারডমের জীবন আপনার কাছে মনে হলো যে ছোটবেলায় একটা স্টার ছিলেন, আপনি গোল্ড কাপ পেয়েছেন, তারপর সারা বাংলাদেশে প্রথম হয়েছেন, শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছেন, আবার যেখানে আপনি যে পড়াশোনা যেখানে করেছেন যে মেডিকেল কলেজে, সেখানেও দেখলাম যে আপনার ফেসবুকের অনেক ছবিতে আমি দেখলাম আপনি একজন লিডার ওখানকার। সবসময় দেখা যায় একটা স্টারডমের ভিতর দিয়ে আপনি আছেন, একটা ইয়াং অবস্থায় এরকম স্টারডম কিরকম এনজয় করেন? অনেক এনজয় করি, তবে এখন আসলে ওই আগের মতো সঙ্গীত চর্চাটা হয়ে ওঠে না। ছোটবেলায় সত্যি কথা আমি এমন অনেক জায়গায় গিয়েছি যেখানে আমাকে মানুষ মানে আমাকে চেনে না, কিন্তু শুভ তালুকদার নামটা চিনত, যে হ্যাঁ নতুন করে শুভ তালুকদার এই নামই চিনত। কিন্তু এখন যে পড়াশোনা আস্তে আস্তে মেডিকেলের পড়াশোনা তো আসলে অনেক কঠিন, সারাদিনে আসলে বই নিয়ে ডুবে থাকতে হয়, এর বাইরে এসে মানে সাংস্কৃতিক চর্চা করার সুযোগটা আসলে খুব কম থাকে। নাবি, চর্চার অভাবে হারিয়ে যায় অনেক প্রতিভা। আমরা চর্চার বিষয়ে একটা আসলাম যে অনেক ছেলে মেয়ে আছে অনেক ভালো কিছু জানে কিন্তু চর্চা করছে না, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলতে চান? আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জানতাম যে নলেজ ইজ পাওয়ার। সো এটাকে যদি আমি একটু মডিফাই করি, বেসিক্যালি হচ্ছে শেয়ারিং নলেজ ইজ পাওয়ার। কারণ আপনি নলেজ আপনার মধ্যে রেখেছেন, কিন্তু সেটা যদি আপনি স্প্রেড করতে না পারেন তাহলে এটা আসলে বলা যায় যে একটা চর্চার মানে অনুচর্চা করা হচ্ছে। তো আমি চাচ্ছি যে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে চর্চার কোনো বিকল্প নেই, কারণ চর্চা ছাড়া যে কোনো ধরনের প্রতিভাই থাকুক না কেন সেটা টিকে থাকে না, এটা ক্ষণস্থায়ী হয়ে যায়। সো চর্চাটা অবশ্যই করা উচিত, সেটা হোক নলেজ হোক স্কিল যেটাই হোক, তাকে চর্চা না করলে কোনো কিছু থাকে না। আচ্ছা, আরেকটা প্রশ্ন, এটা খুব কঠিন প্রশ্ন হয়ে যায় কিনা আমার জন্য আমি জানি না, যে এই যে আপনি ইংরেজি ভাষা ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন, লিডারশিপ ডেভেলপমেন্টের জন্য কাজ করছেন, আবার দেখা যায় কি মেডিসিন ক্লাব নিয়ে আপনি প্রত্যন্ত এলাকায় পৌঁছে যাচ্ছেন, দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের জন্য কাজ করছেন, আবার আপনাদের বয়সী ছেলেমেয়েরা অনেকেই আছে যারা মাদকাসক্ত হয়ে পড়ছে, যারা দেখা যায় কি ফেসবুকে সারাক্ষণ পড়ে আছে, যারা সন্ত্রাস কার্যক্রমে আছে, যারা রেপ করছে, যারা খুন করছে, আপনার বয়সী ছেলেমেয়েরাই কিন্তু আছে এরকম। তারা কি সুযোগ পাচ্ছে না এই বাংলাদেশে? তারা নাকি আপনার সুযোগ পাচ্ছেন বলে কাজ করছেন, তারা সুযোগ পাচ্ছে না বলে কাজ করছে? আমি রিলেট করতে চাই, আসলে সুযোগ কেউ কাউকে দেয় না, আমি যেটা ফিল করি সুযোগটা নিজে করে নিতে হয়। এটা হচ্ছে এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার পার্সপেক্টিভ, আপনি কী ধরনের কীভাবে আপনার চিন্তা করছেন সেটার উপর, কারণ আপনার চিন্তা শক্তি আপনাকে অনেক দূর নিয়ে যাবে। অনেকে বলে যে পরিবার আমাকে সাপোর্ট দেয় না, সোসাইটি এরকম না, সিস্টেমের ভিতর দিয়ে যেতে পারছি না, একটা জিনিস হচ্ছে আমি অভিযোগ আছে আর কি। হ্যাঁ, আমি তো একটা পরিবারের জন্য করি, সো পরিবার সাপোর্ট দিবে না স্বাভাবিক, আপনি কিছু একটা করবেন তখন দেখা যায় পরিবার সাপোর্ট দিচ্ছে, কিন্তু আপনাকে অবশ্যই ওই বিশ্বাসটা অর্জন করতে হবে যে হোয়াট এভার ইউ আর ডুইং ইউ আর মেকিং সাম চেঞ্জ, আর আপনি একটা কিছু করছেন যেটা আসলে আপনার জন্য দরকারি, আপনার সমাজের জন্য, এটাকে পরিবারকে বোঝাতে হবে। এখন আগে একটা সময় ছিল যখন আমরা যখন সন্ধ্যা 6টার পরে যখন আমরা বাসায় ফিরতাম তখন দেখা যেত মা ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে, এত লেট করলি। এখন আসলে এরকম কোনো ইনসিডেন্ট নেই, আমি এটা মিস করি আসলে। এখন হচ্ছে যখনই যাই না কেন একটা আস্থা আছে, ইয়েস আমার মা বলতে পারবে যে না ছেলে কিছু একটা করছে, ভালো কিছু ডুইং সামথিং। সো আমি আসলে যে জিনিসটা বিশ্বাস করি যে সুযোগটা নিজে করে নিতে হয় এবং সুযোগ কেউ কাউকে দেয় না। হ্যাঁ, অনেক সময় আছে অপরচুনিটি আমরা পাই না, তবে এখন হচ্ছে যে অনলাইন বা ইন্টারনেটে যে যুগটা আছে সেখানে আসলে আমাদের সুযোগের অভাব নেই। যেমন আমি একটা জিনিস হ্যাঁ, অনেক সময় একটা অভিযোগ এটা আসে যে পরিবার সমাজ আমাদেরকে সেই সাপোর্টটা দিচ্ছে না। হ্যাঁ, আমরা ব্যক্তিগত ইচ্ছা আছে হয়তো, কিন্তু পরিবার থেকে হয়তো প্রেশার দিচ্ছে যে না এটা করা যাবে না, ওটা করা যাবে না। সোসাইটি তো দেখা যায় কি না ওই কাজটা করলে অনেক মুরব্বীরা বাধা দিচ্ছেন। এ বিষয়ে আপনার মন্তব্য? আসলে
কোনো ভালো কিছু করতে গেলে আসলে আপনাকে প্রথমে বোঝাতে হবে যে এটা একটা ভালো কাজ। প্রথম সব কাজই দেখা যায় যে যতটুকু কিছু করতে গেলে অনেক সাপোর্ট থাকে না। হ্যাঁ, তবে একটা কথা হচ্ছে যে অনেক সময় বিভিন্ন সাপোর্ট না থাকে পরিবার, এটা আসলে সব জায়গায় ঠিক না। যেমন অনেক ভালো কাজ করছে সেটা প্রমাণ করতে হয় যে ইয়েস আই এম চেঞ্জিং সামথিং, আই এম ডুইং সামথিং ইফেক্টিভ, যেটা সমাজের জন্য ভালো, নিজের জন্য ভালো। এটাকে বুঝাইতে হবে, সমাজকে বুঝাইতে হবে, পরিবারকে। এই বুঝানোর চ্যালেঞ্জটা যদি কেউ না নিতে পারে তাহলে আসলে কেউ আর ওই ইনোভেটিভ কাজটা করতে পারে না। এই সাপোর্টটা আসলে নিজেকে করে নিতে হবে। সাপোর্ট আসলে আসবে তখনই যখন মানুষের ফলাফল, মানুষ কিন্তু ফলাফলে বিশ্বাসী। আপনি দেখেন আপনি যত ইফোর্ট দেন না কেন, আপনি কত ইফোর্ট দিয়েছেন সেটা কিন্তু মানুষ খুব একটা জাজ করে না, বাট আপনার ফলাফল দেখে কিন্তু আপনার ইফোর্টটাকে চলে আসে অটোমেটিকলি, আপনি কতটুকু এখানে ইফোর্ট দিয়েছেন। শুভ, বাংলাদেশের সব তরুণরা তো মানে ভালো কাজে যুক্ত হচ্ছেন না। আমি তোকে প্রশ্ন করেছিলাম এটা কেন হচ্ছে না? সব তরুণরা, অনেক তরুণরা বিপদগামী হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয় আমাদের সুশিক্ষাদের জন্য আমাদের নৈতিক অবক্ষয়, আমাদের বিনোদনের অভাব, সব কিছু আসলে একটা নির্দিষ্ট কারণ স্পেসিফিকলিভাবে বলা যাবে না। পুরোটা পরিবেশ অনেক বিশাল ভূমিকা রাখে। একটা তরুণ কোন দিকে যাবে, বা একটা শিশু থেকে কিশোর সে কোন দিকে যাবে, তার পড়াশোনার পাশাপাশি বা পড়াশোনা না করলেও সে কী করবে, এটার মধ্যে তার সমাজ বিশাল একটা ভূমিকা পাবে। বিশেষ করে টিনেজ বয়সটাতে, তাই না, একটা দোলাচলে থাকে, কনফিউশনে থাকে যে আমি কি করব না। এক্ষেত্রে তার পরিবারের ভূমিকা আমি মনে করি অনেক বিশাল। তার আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখি যে যারা এই যে বিভিন্ন অপরাধের সাথে জড়িত থাকে, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে তারা একটা ব্রোকেন ফ্যামিলি থেকে এসেছে। আমি মনে করি এটা অনেক বড় একটা কারণ। তাহলে অবশ্যই যারা পরিবারের সদস্য যারা আছেন, পরিবারের সদস্যদের টেক কেয়ার, এবং রাষ্ট্রযন্ত্রের একটা মনে হয় একটা ইয়ে আছে, একটা দায় আছে, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তরুণদের জন্য তেমন ভাবে তারা দিচ্ছে না যতটুকু তরুণদের দরকার। হ্যাঁ, আমি কিছু বলতে চাচ্ছি যে ভাইয়ের কথা মতো যে পরিবেশটা অনেক বেশি ইফেক্ট ফেলে একটা মানুষের সাইকোলজিক্যাল যে বিষয়টা। একটা মানুষ সে কোন দিকে যাবে, তার আইকিউ বা ইকিউ লেভেলটা কোন দিকে সে গ্রো করবে, সেটা টোটালি রিপিট করছে তার পরিবেশের উপর। তো আমার এই দিক থেকে একটা অভিজ্ঞতা আছে, যেমন যারা একটু গ্রাম থেকে আসছে তারা একটু কম প্রিভিলেজ থাকবে যারা শহরে আছে তাদের থেকে। কারণ হচ্ছে গ্রামে ওই ধরনের সুযোগ সুবিধা খুব কম, এবং যেটা বলে না সুশিক্ষা এবং স্বশিক্ষা, এটা আসলে পরিবার থেকেই শুরু করা উচিত। তো শিক্ষা মানে আমরা মনে করি যে প্রাতিষ্ঠানিক শিক্ষা, আসলে প্রাতিষ্ঠানিক শিক্ষা মানে শিক্ষা তা কিন্তু না। বই পুস্তকের বাইরে যে অনেক শিক্ষা আছে, ওইটাই হচ্ছে আসল শিক্ষা। প্রতিষ্ঠানে হয়তো একটা জিনিস, একটা সিলেবাস অনুযায়ী একটা ধরায় দেয়, কিন্তু চারপাশ থেকে আমাদেরকে শিখতে হয়। এবং এটা এই জন্য চারপাশ থেকে বলছেন না, চারপাশ মানেই তো পরিবেশ। আপনার পরিবেশটা যদি ভালো না থাকে তাহলে মানে আপনার যে রুট লেভেলটা, ওই লেভেলটা যদি পরিবেশ না ভালো থাকে তাহলে আসলে আপনার ওই যে বিপদকারী যে কথা বললেন ওটা হওয়ার সম্ভাবনা থাকে অনেকাংশেই। তবে হ্যাঁ, সেটা অনেক সময় দেখা যায় যে স্কুল কলেজ বা প্রাতিষ্ঠানিক শিক্ষা অনেক সময় ওটা থেকে দূরে সরাতে হেল্প করে। আমরা বলছিলাম যে বিভিন্ন সংগঠনের কথা হচ্ছে, আমি তো মনে করি সবচেয়ে বড় সংগঠন হচ্ছে আমার পরিবার। একদম দর্শক, আসলে আমরা তরুণদের চিন্তা ভাবনা কত সুন্দর এবং কত সাংগঠনিক আমরা দেখতে পাচ্ছি, এবং এই দুই তরুণ আসলে আমাদের একদম তিক্ত কিন্তু সত্য কথাগুলো বলেছেন। আসলে আমরা চারপাশ থেকে মাস শিক্ষা গ্রহণ করছি না বলি আমরা হয়তো বিপদগামীর দিকে যাচ্ছি। আমরা অনুষ্ঠান শেষ পর্যায়ে এসেছি, তবুও আরো কয়েকটা প্রশ্নের উত্তর আমরা জেনে নিব। শুভ, আপনি ডাক্তার হয়ে গেলেন, তারপর আপনার স্বপ্ন কি ছিল ডাক্তার হওয়া, নাকি আরো কোনো স্বপ্ন নিয়ে আপনি বাঁচেন? গান নিয়ে আপনার কোনো চিন্তা ভাবনা আছে কিনা? হ্যাঁ, মানুষের স্বপ্ন তো আসলে শেষ নেই। স্বপ্ন দেখেছিলাম চিকিৎসক হবো, সেটা হয়েছি। সামনে আরো ভালো মাপের চিকিৎসক যেন হতে পারে, আরো বড় চ্যালেঞ্জ। হ্যাঁ, অনেক বড় চ্যালেঞ্জ। এবং শুধু চিকিৎসক নয়, মানে সর্বোপরি হচ্ছে ভালো মানুষ হিসেবে যেন তৈরি হতে পারি, এটা হচ্ছে আমার মেইন স্বপ্ন। আর গান নিয়েও স্বপ্ন আছে, গানকে ছাড়তে চাই না। গান সত্যি কথা আমার রক্তে মিশে আছে, গান আমার আত্মা। অবসর সময়ে গান শুনি, গান গাই, গান কখনোই ছাড়ার ইচ্ছা নেই। আপনার কি প্ল্যান? আপনি কি দেশে থাকবেন না দেশের বাইরে চলে যাবেন? আপনি ইন্টারন্যাশনাল চিন্তা ভাবনা করছেন? আমার মাথায় ঘুরছিল যে আসলে স্বপ্ন অনেক বড় জিনিস, এটা আসলে পূরণ করা হয়তো অনেকে পারে, অনেকে পারে না। স্বপ্ন একটা মন্তব্য কিন্তু আছে, স্বপ্ন কিন্তু যেটা আমরা ঘুমিয়ে দেখি তা নয়, জেগে জেগে যা পরিকল্পনা করি সেটাই স্বপ্ন। এবং আমার যেটা মতে, আমি যেটা মনে করি স্বপ্ন অনেক বড় জিনিস, তবে সেটা হচ্ছে কয়েকটা গোল, হ্যাঁ, বা একটা লক্ষ্যর সমষ্টি। যেমন আপনি যদি একটা স্বপ্ন সেট করেন যে আপনি একটু ভালো মানুষ হবেন, সেই মানুষ হওয়ার জন্য আপনার কয়েকটা গোল সেট করতে হবে। এই গোলটা আমি তো স্পেসিফিক কিছু গোল যদি আমরা সেট করি এবং একটা ধাপে ধাপে শেষ করি, তারপরে কিন্তু আস্তে আস্তে একটা স্বপ্ন বিশাল বড় স্বপ্নে রূপান্তরিত হয়। আপনার জীবনের স্পেসিফিক গোল কয়েকটা? হ্যাঁ, আমার স্পেসিফিক গোল হচ্ছে আই ওয়ান্ট টু বি স্কিলড। কারণ আমি আসলে এখন এই মাপকাঠিটা নির্ধারণ হবে কিভাবে যে আমি স্কিল হয়েছি? হ্যাঁ, আসলে এটা নির্ধারণ হবে আমার কাজের মধ্যে। আমি বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করছি,
স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি, যেমন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছি, এদিকে আবার অনলাইনে Leadership নিয়ে কাজ করছেন, community development নিয়ে কাজ করছেন। কমিউনিকেশন স্কিল নিয়ে কাজ করছি। সো এটা আসলে আপনার স্কিলটা আপনার যুগটাই বলে দিবে এই যুগে কোন স্কিলটা আসলে সবার আগে আসা উচিত। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। সো এখন আমার কাছে যেটা মনে হয়, আমরা অনেক কিছু পড়াশোনা করি, অনেক কিছু করি, অনেক নলেজ শেয়ার, আমাদের অ্যানালিটিক্যাল পাওয়ারটা অনেক বেশি থাকা উচিত। কারণ আমরা হয়তো ইতিহাস পড়ি, যেমন ওর বাবা কি ছিল, হুমায়ুনের বাবা ছিল, তারপরে বাবা কি ছিল, ওগুলো অবশ্যই দরকার নেই, কিন্তু ওই যুদ্ধের সময় কি হয়েছিল, কেন হয়েছিল, ওটার পরিবর্তন, ওটা না হলেও কি হতে পারতো, এই যে অ্যানালিটিক্যাল পাওয়ার, এটা কিন্তু অনেক বড় একটা অ্যাসেট। জ্ঞানীরা বলে থাকে অতীত থেকে শিক্ষা নিয়ে বর্তমানে কাজ করে ভবিষ্যৎ গড়া, এই অবশ্যই। কথাটাই আপনি হয়তো বলে দিলেন। এটা যদি আমরা অ্যানালাইসিস না করি, তাহলে ওইটা কিভাবে সম্ভব যে আমরা অতীতকে নিয়ে কি করবো? অবশ্যই অ্যানালিসিস পাওয়ার থাকতে হবে, অ্যানালিটিক্যাল পাওয়ার থাকতে হবে। সো এই এবিলিটিটা অর্জন করতে হবে, এটার জন্য আসলে কোনো বিকল্প নেই। প্রিয় দর্শক, আপনারা দেখছিলেন বৃহস্পতিবারের সন্ধ্যা, আমরা একেবারে শেষ পর্যায়ে এসেছি। আমাদের সাথে আছে শুভ, আমাদের সাথে ছিল নাবিল। শুভ, একটা গান গেয়ে যদি আজকে আমাদের অনুষ্ঠানটা শেষ করতে পারি, হাসন রাজার গান। আচ্ছা, আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি আসলে ভাইয়ের মতোই অসুস্থ, ঠান্ডা লেগেছে। চেষ্টা করছি, তবে আপনারা সাথে যতটুকু হেল্প করবেন তাতে আরো বেশি ভালো অবশ্যই, হবে। অবশ্যই। আমরা একসাথে গাওয়ার চেষ্টা করব। কি ঘর বাহানাই মো আমি, কি ঘর বাহানাই মো আমি, শূন্যের মাঝার লোকে বলে, বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ভালা করি ঘর বানায়া কয়দিন থাকবো আর, হায়রে কয়দিন থাকবো আর, আয়না দিয়া সাইয়া দেখি, আয়না দিয়া সাইয়া দেখি, পাটনা চুলা আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, এই ভাবিয়া হাসন রাজা ঘর দুয়ার না বাঁধে, হায়রে ঘর দুয়ার না বাঁধে, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, কোথায় নিয়ে রাখবো আল্লাহ, তার লাগিয়া কান্দে, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন, জানতো যদি হাসন রাজা বাঁচবো কতদিন, হায়রে বাঁচবো কতদিন, বানাই তো দালান কোঠা, বানাই তো দালান কোঠা, কিনে লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। দারুণ, চমৎকার চমৎকার। আসলেই আমরা কতদিন আর বাঁচবো, হাসন রাজাও বলে গেছেন, কতদিন আর বাঁচবে এটা তো আমরা কেউ জানি না, কিন্তু যতদিন আমরা বাঁচবো পৃথিবীতে, এই পৃথিবীটাকে, সমাজটাকে বসবাসযোগ্য গড়ে তোলার জন্য কাজ করে যাব। আমাদের বৃহস্পতিবারের সন্ধ্যা এতক্ষণ যারা দেখলেন, সবাইকে আমাদের পক্ষ থেকে ভালোবাসা, সুস্থ থাকুন। আগামী সপ্তাহে আবার দেখা হবে। শুভরাত্রি।